আপনারা সবাই জানেন তুম্বার ইন্ডিয়ান সিনেমাতে একটা ল্যান্ডমার্ক সিনেমা। এখন সিনেমাটাকে ক্লাসিক সিনেমা বলা হয়, কিন্তু যখন তুম্বার রিলিজ করেছিল তখন সিনেমাটা চলেনি, মানুষ দেখেনি প্রমোশনের জন্য বা যে কোনো কারণে মানুষ তখন দেখেনি। পরবর্তীকালে যখন মানুষ তুম্বার দেখে, একটু একটু করে মানুষের ভালো লাগতে থাকে এবং তারপরে যখন তুম্বারকে রিলিজ করা হয় তখন সিনেমাটার ফেম আলাদাই লেভেলে চলে যায়। তুম্বারের ডাইরেক্টর রাহি অনিল ভার্ভে, তার নতুন সিনেমা বেরিয়েছে মায়াসাভা। সেই সিনেমাটা দেখলাম, কেমন হলো, তুম্বারের লেভেলের হলো না সেই সব নিয়ে কথা বলবো এই ভিডিওতে। লিড রোলটা প্লে করছে জাভেদ জাফরি, যাকে আমরা সবসময় কমেডি ওয়েতেই প্রেজেন্ট হতে দেখেছি, যে বলিউড তাকে সবসময় কমেডি ওয়েতেই প্রেজেন্ট করে এসছে। কেমন হলো তার পারফরমেন্স এবং সিনেমাটাই বা কেমন হলো, চলুন একটু কথা বলে নি। এবার রিভিউতে আসার আগে প্রথমেই একটা কথা আপনাদেরকে বলে দিই দর্শকদের জন্য, যারা তুম্বার ভালোবেসেছেন, যাদের তুম্বার খুব ভালো সিনেমা লেগেছে, তারা যদি তুম্বারের এক্সপেকটেশন নিয়ে বা তুম্বারের মতো কোনো সিনেমা আমি দেখতে যাচ্ছি এই এক্সপেকটেশন নিয়ে মায়াসাভা দেখতে যান, তাদের কিন্তু সিনেমাটা ভালো লাগবে না। কারণ থিমেটিক্যালি সেম হলেও তুম্বারের থেকে সম্পূর্ণ আলাদা ট্রিটমেন্টে তৈরি করা একটা সিনেমা। থিমেটিক্যালি হয়তো সেম, গোল্ড, গ্রিড, এই জিনিসগুলোকেই থিমে রাখা হয়েছে, কিন্তু ট্রিটমেন্ট ওয়াইজ, গল্প ওয়াইজ এটা কিন্তু একদম আলাদা ধরনের সিনেমা। এইবার আসছি এর গল্পে। কি গল্প বলতে চাইছে, একটা প্রডিউসার একটা থিয়েটার ওন করে, থিয়েটারটার নাম মায়াসাভা, এবং তিনিও সেই থিয়েটারেই থাকেন। থিয়েটারটা জরাজীর্ণ, সেই প্রডিউসারের অবস্থাও জরাজীর্ণ। সেই থিয়েটারে 40 কিলো সোনা লুকানো আছে। এই সিনেমাটা সেই 40 কিলো সোনা বার করার গল্প। আদৌ বার করা যাচ্ছে না, সেই সোনার গল্পটা কি, থিয়েটারটার গল্পটা কি, প্রডিউসারের গল্পটা কি, এই সবকিছু নিয়েই 1 ঘন্টা 45 মিনিটের এই সিনেমা। এবার যদি এই সিনেমাটার পজিটিভ দিক নিয়ে কথা বলি, এটাই বোধহয় আমার প্রথমবার হচ্ছে পরপর 3টে ভিডিও আনলাম এবং 3টে ভিডিওতেই এই পজিটিভ দিকটাকে সব থেকে আগে আমি রাখতে বাধ্য হয়েছি। মারদানি 3, এরপর গান্ধী টক্স। বাই দ্য ওয়ে, যদি মারদানি 3 আর গান্ধী টক্স এর রিভিউ আপনারা না দেখে থাকেন, চ্যানেলে আছে, চাইলে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন। কমেন্ট করে জানাবেন যে কিরকম লাগলো আপনাদের রিভিউ গুলো। এই সিনেমাটাতেও ওইটাই প্রথম পজিটিভ দিক, সেটা হচ্ছে পারফরমেন্স। জাভেদ জাফরি এত আন্ডাররেটেড একজন পারফর্মার আবার প্রুভ করলো যে যদি তাকে ভালোভাবে ইউজ করা যায়, এক্সপেরিমেন্টাল রোলে ইউজ করা যায়, জাভেদ জাফরি কি ম্যাজিক ক্রিয়েট করতে পারে। তার পারফরমেন্সটা শুধু কমেডিতে আবদ্ধ নয়, তাকে যারা এতদিন শুধু কমেডিতে আবদ্ধ করে রেখেছে তারা ভুল করেছে। এইটা তাদের মুখে সপাটে চড় মারার মতো, যে ভাই আমি শুধু কমেডি অ্যাক্টর নই, আমি পারফর্মার একজন, আমি সব ধরনের পারফরমেন্স দিতে পারি। এইখানে জাভেদ জাফরি যে পারফর্ম করেছে, এই ক্যারেক্টারটার মধ্যে যে কনফিউশন গুলো আছে, এই রেগে যাচ্ছে, এই খুশি হয়ে যাচ্ছে, যেভাবে ডায়লগ ডেলিভারি করছে, যেভাবে তার ভেতরের যে অস্থিরতা সেটাকে দেখাচ্ছে বারবার, সেটা আউটস্ট্যান্ডিং। জাভেদ জাফরির যত আপনি নাম করবেন এই সিনেমাতে তত কম হবে। এই পুরো সিনেমার ব্যাকবোন যদি কেউ হয়ে থাকে সেটা জাভেদ জাফরি, এবং এই ডাইরেক্টর বলেই হয়তো সম্ভব হয়েছে, অন্য কেউ হয়তো ভাববেও না যে জাভেদ জাফরিকে কোনো সিনেমার ব্যাকবোন বানিয়ে দেবো আমি। এবং এখানে জাভেদ জাফরির পারফরমেন্স আলাদা লেভেলে গিয়ে ওয়ার্ক করে, বাকিদের পারফরমেন্সও খুব ভালো। যেভাবে প্রত্যেকে একসাথে এসে পারফর্ম করেছে সেটা কোথাও গিয়ে স্টেজিং বলে মনে হয় না, স্ক্রিপ্টেড বলে মনে হয় না, মনে হয় যে একটা গল্প, সেই গল্পটার মধ্যে প্রত্যেকটা পারফর্মার তাদের পারফরমেন্সটা দিয়েছে, প্রত্যেকে ইনক্লুডেড, প্রত্যেকের কাজ করার আছে এই সিনেমার মধ্যে। এবং যেহেতু খুব কম কাস্টিং নিয়ে তৈরি এই সিনেমাটা, প্রত্যেকের পারফরমেন্স শাইন করা দরকার ছিল, প্রত্যেকের পারফরমেন্স শাইন করে। এরপর যেভাবে আর্ট ডিজাইন করা হয়েছে, যেভাবে সিনেমাটোগ্রাফি করা হয়েছে, দেখলে আপনি হা হয়ে যাবেন। লাইটের কাজ, লো লাইটে পুরো সিনেমাটা শুট করা, লো লাইটে যেভাবে আপনাকে হররের ফিলটা দেয়, এটা কিন্তু পুরোপুরি হরর সিনেমা নয়, কিন্তু তারপরেও যেভাবে হরর ফিলটা দেয়, বড় স্ক্রিনে যখন ভালো সাউন্ডে বড় স্ক্রিনে আপনি দেখবেন, ওই লো লাইটটা ওই হরর আমেজটাকে তুলে আনতে সাহায্য করে। তার সঙ্গে আর্ট ডিজাইনের কাজ, যেভাবে সেটটা তৈরি করা হয়েছে, যেভাবে সিনেমাটোগ্রাফি করা হয়েছে, প্রত্যেকটা ক্যামেরা অ্যাঙ্গেল, সেগুলো ভালো লাগে দেখতে। সিম্পল হলেও সেগুলো আপনার মনে হয় যে হ্যাঁ ভাই, আমি অন্য কোনো লেভেলের সিনেমা দেখছি। এরকম ধরনের সিনেমা ইন্ডিয়ান সিনেমাতে কবে দেখেছিলাম বলতে পারবো না, এরকম ধরনের আর্ট ডিজাইন করা হয়েছে। প্রত্যেকটা জায়গায় যেভাবে স্ক্রিন প্লে রাইটিং করা হয়েছে, দেখুন 1 ঘন্টা 45 মিনিটের সিনেমা, এবং সেটাকে ধরে রাখার জন্যও কিন্তু সেরকম স্ক্রিন প্লে রাইটিং চাই। অনেক সময় এরকম হয় যে ছোট সিনেমা, কিন্তু সেই সিনেমাটাকে দেখাতে গিয়েও সিনেমাটা বোর লেগে যায়, দর্শকের দেখতে ভালো লাগে না। কিন্তু যারা সিনেমা দেখতে ভালোবাসে, এর একটা নেগেটিভ দিক আছে, আমি পরবর্তীকালে আসছি, কিন্তু যারা সিনেমা দেখতে ভালোবাসে, অন্য ধরনের নতুন কিছু ট্রিটমেন্ট তারা দেখতে চায় সবসময় সিনেমাতে, তাদের এই সিনেমাটা খুব ভালো লাগবে। এই স্ক্রিন প্লে রাইটিংটা তাদের জন্য ভালো লাগবে। হ্যাঁ, স্ক্রিন প্লে রাইটিংটা একটু কনফিউজ করবে নিশ্চয়ই আপনাকে, যেহেতু গল্পটা খুব একটা যে টাফ বা খুব কমপ্লিকেটেড গল্প সেটা নয়,
বাট এটাকে কমপ্লিকেটেড করা হয়েছে ইচ্ছা করে, সেটা কমপ্লিকেটেড লাগে, কনফিউজিং করতে পারে দর্শককে, কিন্তু লাস্ট অব্দি যদি আপনারা পপকর্ন খেতে খেতে না দেখেন, ফোন ঘাটতে ঘাটতে না দেখেন, গল্প করতে করতে না দেখেন, তা লাস্টে গিয়ে ওই কনফিউশন গুলো আপনার কিন্তু দূর হয়ে যাবে। এবং এটা এরকম সিনেমা নয় যেটা আপনি গল্প করতে করতে পপকর্ন খেতে খেতে দেখলেন, মাস মাসালা মুভি, প্রচুর মাস মোমেন্ট থাকবে, প্রচুর অ্যাকশন সিকোয়েন্স চলছে, প্রচুর হ্যাপেনিং কিছু হচ্ছে, সেরকম নয়। ডায়লগ ওরিয়েন্টেড একটা সিনেমা, এবং এখানে ডায়লগের প্রপার ইউজ করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে প্রডিউসার সে ভেবেছিল 3টে সিনেমা বানাবো, তারপরে মানে 3টে সিনেমায় ফ্লপ, মানে ইচ্ছা করে ফ্লপ বানাবো, এবং তারপরে সে নিজের গল্প বলবে। এবার এই যে রাহি অনিল ভার্ভে, এরও যে প্রথম সিনেমা, কেন ইনিও কিন্তু 3টে সিনেমা বানানোর প্রমিস করেছে এই তুম্বারের সাবজেক্টে, গ্রিড, গোল্ড, এগুলো নিয়ে পরপর তার 3টে সিনেমা আসবে। অলরেডি 2টো সিনেমা চলে এসছে, তুম্বার এবং মায়াসাভা, এরপর আরেকটা সিনেমা আসার কথা আছে। এবার এই ডাইরেক্টরও কিন্তু তার প্রথম যে সিনেমা তুম্বার, সেটা কিন্তু এক্সপেরিমেন্টাল মুভি, এবং সেটা ওয়ার্ক করেনি, প্রথমে ওয়ার্ক করেনি, এখন তো কাল্ট ক্লাসিক হয়ে গেছে। তো তার যে ক্ষোভটা, তার যে রাগটা, সেই ডায়লগ গুলোতে আপনি বুঝতে পারবেন। এই যে প্রডিউসার, তাকে দিয়ে যেভাবে ডায়লগ গুলো বলানো হয়েছে, সেই ডায়লগ গুলো আপনি সেই ডাইরেক্টরের রাগটা বুঝতে পারবেন। এবং প্রত্যেকটা ডায়লগ মিনিংফুল, প্রত্যেকটা সিন যেটা দেখানো হচ্ছে সেটা একে অপরের সাথে কানেক্টেড, সেটা আপনাকে বুঝতে হবে। একটা টুইস্ট আছে, ওই টুইস্টটা আপনার মাথা খারাপ করে দেবে, কনফিউজ করবে আপনাকে। এবং কনফিউশন যারা হ্যান্ডেল করতে পারেন, যাদের কনফিউশনটা ভালো লাগে, তাদের জন্য টুইস্টটা ট্রিমেন্ডাস ভাবে ওয়ার্ক করবে। হ্যাঁ, এবার আসি নেগেটিভ দিকে। সবার জন্য এই সিনেমাটা নয়, প্রথমেই বললাম, যেহেতু তুম্বার সবাই দেখতে পেরেছে, সবাই কোথাও কি কানেক্ট করতে পেরেছে। এই সিনেমাটা না স্লো পেস একটা সিনেমা, এই সিনেমার মধ্যে সবকিছু একটু ড্রাই ভার্সনে আছে, মানে ইমোশন বলুন, সেটাও প্রপারলি যে দর্শকের সামনে উঠে আসছে সেটা নয়, খুব সাটেল রাখা হয়েছে। কমেডি, সেটাও খুব সাটেল, খুব ড্রাই ওয়েতে জিনিসগুলোকে প্রেজেন্ট করা হয়েছে। যারা মাস মাসালা মুভি দেখতে পছন্দ করে, বা এই ধরনের সাইকোলজিক্যাল সিনেমা বা এরকম ধরনের এলিমেন্ট দেখা তারা পছন্দ করে না, যেখানে একটু মাথা লাগাতে হবে, যেখানে পেশেন্সলি বসে আপনাকে সিনেমাটা দেখতে হবে, লাস্ট অব্দি আপনাকে হুক হয়ে থাকতে হবে, এবং কোনো জায়গায় বোর লাগলে সেটাকে সহ্য করে নিতে হবে। আচ্ছা, বোর লাগছে, দেখি এরপরে কি দেখায়। এই হ্যাবিট যাদের নেই, তাদের এই সিনেমাটা ভালো লাগবে না। একটা পয়েন্ট অফ টাইমের পরে গিয়ে আপনার মনে হবে হ্যাঁ সিনেমাটা বোর করছে, 1 ঘন্টা 45 মিনিটের স্ট্রেচ লাগছে। কিছু দর্শকের জন্য, আমার লাগেনি, অনেকে মানে এরকম আছে যাদের লাগলেও লাগতে পারে। সেই জায়গাটা আমার মনে হয়েছে যে যেহেতু এই ডাইরেক্টরের প্রিভিয়াস মুভিটা এত সাকসেসফুল হয়ে গেছে, এখন আরেকটু যদি এটাকে সব দর্শকের জন্য একটু লিনিয়ান্ট বানানো যেত, তাহলে আমার মনে হয় বেশি দর্শক কানেক্ট করতে পারতো। এবার অনেক মেকার্স হয় না, যারা অনেক দর্শকের জন্য সিনেমা বানায়ও না, তারা তাদের জন্য সিনেমা বানায়। এটা সেরকম একটা সিনেমা, যেই সিনেমাটা আর্ট ডাইরেকশনের জন্য, পারফরমেন্সের জন্য, স্ক্রিন প্লে রাইটিং এর জন্য, সিনেমাটোগ্রাফির জন্য, লাইটিং এর জন্য, এবং বিজিএম এর জন্য। বিজিএম ভাই কি আউটস্ট্যান্ডিংলি বিজিএম ওয়ার্ক করে, লাইটিং এর সঙ্গে বিজিএমটা যেভাবে জেল করেছে সেটা খুব সুন্দর। এই সবকিছুর জন্য এই সিনেমাটা আপনি দেখুন, কনফিউশন হবেন, কিন্তু কনফিউশনটা আপনি একটু পেশেন্সলি দেখুন, আপনার কনফিউশনটা সলভ হয়ে যাবে বলেই আমার মনে হয়। কারণ এমন হাতি ঘোড়া কিছু গল্প নেই এই সিনেমাটার মধ্যে, যেটা লোক বলছে বাইরে এসে যে হাতি ঘোড়া গল্প কিছু বুঝতে পারিনি। পেশেন্সলি দেখুন, ঠিক বুঝতে পারবেন। আমার সিনেমাটা খুব ভালো লেগেছে। আরেকটা এক্সপেরিমেন্টাল কাজ, যেই এক্সপেরিমেন্টাল কাজটা তুম্বারের মতো যেরকম যেন না হয়, যে প্রথমে ফ্লপ হয়ে গেল, তারপর ওটিটিতে এলো, বা আবার রিলিজ করলো বহু বছর বাদে, তখন এই সিনেমাটা হিট করলো, সেরকম যেন না হয়। যদি কাল্ট ক্লাসিক বানাতেই হয়, যদি ভালো সিনেমা সেটাকে ব্যাক করতেই হয়, তাহলে এই সিনেমাগুলোকে প্রথম থেকেই ব্যাক করুন। যখন এই সিনেমাগুলো হলে আসছে, যখন এই সিনেমাগুলো টাকা কামাতে চাইছে, আরো এক্সপেরিমেন্টাল কাজ করার সুযোগ করে দিন মেকারসদের কাছে, তাহলে এরকম সিনেমা আমরা অনেক দেখতে পাবো। নাহলে মাস্তি 4 দেখতে হবে, নাহলে আমাদেরকে ওরকম ধরনের সিনেমাই দেখতে হবে যেগুলো আমরা দেখে আসছি। এছাড়া আমাদের কাছে আর কোনো অপশন থাকবে না। তো এইখানে এই সিনেমাটা এক্সপেরিমেন্টাল ভালো একটা সিনেমা, এবং যেই সিনেমাটা আপনাকে ভাবতে বাধ্য করে। এই ছিল রিভিউ। কারা কারা দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি, যান গিয়ে দেখুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।